আলাদা ধান, লম্বা ধান আর ছোট ধান। এখন বাজে সকাল 5:30। রুদ্র বাবার এখনই বেরিয়ে গেল ধান ভানতে। আর এগুলো হচ্ছে নতুন ধান। তো আজকে নতুন ধানগুলো ভেনে আনবে, তারপরে দেখো চা ঢেলে নিলাম। আর আজকে চাটা তো অনেক সকালে হয়ে গেছে, তো চাটা খেয়ে দেখো মুরগিগুলোকে বের করে দিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর জানো, আজকে শাশুড়ি মা শ্বশুরমশাই যে রুমে থাকে সেই রুমের বালিশের কভারগুলো আর বিছানার চাদরগুলো একটু সার্ফ দিয়ে কেচে দেব। আর কালকে তো ওই ঘরেগুলো কেচেছিলাম, হেসেল ঘরেরটা, তো আজকে ভাবছি এইগুলোকে কেচে দেব। ছোট বালতিটাই করে এক বালতি জল বসিয়ে দিলাম গরম করার জন্য। এক বালতি নয়, দেখো হাফ বালতি দিয়েছি। কি বলো তো, মায়েদের বিছানা চাদরটা না একটু তেল চিটচিটে হয়ে আছে, কারণ মা তো দুবেলা আর কি তেল মালিশ করে দিতে হয়, তেল মাখে, সেই জন্য তেল চিটচিটে হয়ে যায়। তাই ভাবলাম একটু গরম জলে দিই, তাহলে ভালো পরিষ্কার হবে। তো সেই জন্য গরম জলটা বসালাম। তো জলটা গরম হয়ে যাবে, তারপর সার্ফগুলো ভিজিয়ে দেবো। যে জলটা গরম করতে দিয়েছিলাম সেটা তো গরম হয়ে গেছে, নামিয়ে রেখে আমি একটু কল থেকে ঠান্ডা জল নিয়ে এলাম। আর কি বলো তো, বেশি গরম জলে যদি কাচা হয় তাহলে রং চটে যায়, তাই ভাবছি একটু নর্মাল করব, দিয়ে দেবো, মানে খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়। তো দেখো মিশিয়ে নিলাম, দুটো কাপড় নিয়ে আমি ধরে মিশিয়ে দিলাম, কারণ বালতিটা গরম হয়ে আছে। তারপরেও না একটু হাতে আমার ছাকা লাগছে, তো সেই জন্যই আমি কিছু আর কি দেখছিলাম একটু সার্ফটাকে ঘুলিয়ে নেওয়ার জন্য। তো কিছু লাঠি টাঠি আশেপাশে দেখতে পেলাম না, তো দেখলাম সাঁড়াশিটা ছিল, তাই সাঁড়াশিটাকেই নিয়ে চলে এলাম ঘুলিয়ে নেওয়ার জন্য। তারপর সাঁড়াশিটাকে দিয়েই ভালো করে সার্ফটা ঘুলিয়ে নিলাম। আর দেখো এখানে আমার একটা শাড়িও নিয়ে এসেছি। এই শাড়িটা কালকে কাচবো ভেবেছিলাম, কিন্তু কালকে কাচা হয়নি, তাই ভাবলাম যখন গরম জল করেছি এটাকে একটু গরম জলে দিয়ে দিই। আর তোমরা তো দেখছো যে আমি মাটিতে ধুলোতে আর কি কাজ করছি, আর কাপড়টাতে না একটু কালিও লেগেছিল, তো সেই জন্য গরম জলেই দিয়ে দিলাম। আর রুদ্র কিছু জামা ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। তারপর সবার শেষে বিছানার চাদরটাকে দিয়ে ভালো করে আর কি কচলে নেব এই বালতির ভেতরেই। আর দেখো ভেজানো মাত্রই কিন্তু কলতলাতে নিয়ে চলে এলাম কাচার জন্য। আর এখন না কলতলাটা একটু ফাঁকায় থাকে, একটু আগে সবার জল নিল, ভিড়ভাট্টা ছিল, আর একটু পরে জলটা চলে যাবে, তাই ভাবলাম তাড়াতাড়ি কেচে নিই। আর একটু একটু রোদও বের করেছে, আবার পরে রোদ হবে না হবে, সকাল সকাল কেচে দেওয়াই ভালো, তাই না বলো? তো সেই জন্য দেখো কলতলাতেই কাচতে শুরু করলাম। আর এখানে দেখছো একজনের কিন্তু লাইন দেওয়াই আছে, বোতলগুলো রেখে গেছে, পরে এসে তখন বোতলগুলো ভরে নেবে। সব কাপড় জামাগুলো কেচে ধুয়ে নিয়েছি, আর সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কলতলায় না আমার কাচতে কাচতে অনেক কজন এসেছিলো, তারাও তো জল নিল, আমার তো একার নয় বলো, তো সেই জন্য সব শেয়ার করা হয়নি। তো যাই হোক সব কেচে নিয়ে চলে এসেছি, আর এখন দেখো উঠোনে মেলে দিচ্ছি। আর এই যে বিছানা চাদরটা দেখছো, এই চাদরটা না বেশি দিনের কিনা হলো না জানো তো, তাও না রঙটা কেমন চটা চটা হয়ে গেছে। আর কি বলো তো, সুতির জিনিসেরই না একটু রং চটে বলো, আর আমাদের তো একটু তেল চিটচিটে হয়, সেই জন্য গরম জলে দিতে হয়, সেই জন্য আরোই চটে গেছে। তারপর দেখো স্নান করে চলে এসেছি, আর ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি, তুলসী মন্দিরে একবার জল দিয়েছি, এই দুদিন যা রোদ হলো তাই আবার এক ঘটি জল নিয়ে এলাম, তারপরে আবার তুলসী মন্দিরে দিয়ে ভালো করে প্রণাম করে নিলাম। চুলটা তো প্রথমে ভেজা গামছায় মুছেছিলাম, আর জানো ভেজা গামছাতে চুল মুছলে না মনে হয় যে চুলে জল লেগে আছে, তো সেই জন্য পরে আবার একটা শুকনো গামছা নিয়ে চুলে জড়িয়ে রেখেছিলাম। তারপর তো ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো চুলটা মুছে নিচ্ছি। আর শুকনো গামছাতে জড়িয়ে রাখাতে যে জলগুলো ছিল চুলে সব কিন্তু ধরে নিয়েছে। দেখো মুড়ি বেড়ে নিলাম, আর রুদ্রর বাবা চলে এসছে, আর ধান ভানার সময় আসার সময় ও কিন্তু চপ নিয়ে এসেছিলো, তাই চপ নিয়ে নিলাম, আর তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম। দিদি আজকে স্কুল থেকে আসার সময় দেখো কতগুলো সবজি নিয়ে এসছে,
আমরা নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, পটল, কুমড়ো অনেক কিছুই কিন্তু নিয়ে এসছে। তো দেখো তারপর তো আমি সবজিগুলো কাটতে বসে পড়লাম। তাই ভাবছি আজকে কুমড়ো করব আর পটলগুলো ভরে রেখে দিচ্ছি। আর যেন এই সাদা চিলিমিলির ভেতরে আমি পটলগুলোকে ভরে রাখি, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আর বাইরে থাকলে কেমন শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এই যে দেখছো কাঁকরুল, দিদি কিন্তু কাঁকরুলও নিয়ে এসেছিলো। তাই ভাবছি কাঁকরুলগুলো ভাজা করে দেব। যে অনেক কটা কাঁকরুল আছে, তো 2 দিন ভাজা হবে, তো অর্ধেকটা আজকে কেটে নেব আর অর্ধেকটা কালকে করার জন্য রেখে দেব। আমি কাটছিলাম সবজিগুলো আর দিদি তো পাশেই বসে আছে, মুড়ি খাচ্ছিল। আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম যে রামপুরহাটের বাজারে কেমন দাম নিল। মানে কালকে তো গ্রামে বিক্রি করতে এসেছিলো পটল, তখন বলছিল 60 টাকা কিলো, আর দিদি বাজার থেকে নিয়ে এসছে 40 টাকা করে। তাহলে দেখো বাজার থেকে এই গ্রামে আসছে 20 টাকা লাভ করছে 1 কিলো জিনিসে। আর কুমড়োটা বলছে দিদি 30 টাকা করে কিলো নিয়েছে। আর যেন কেউ যদি বাজার যায় না, তাহলে আমি তাকে বাজারের আর কি সবজিপাতির দামগুলো জিজ্ঞেস করি। দেখো বন্ধুরা, আজকে নতুন ধান ভাঙা হলো। সেই যে ধান সিদ্ধ করেছিলাম ওগুলো ভেঙে নিয়ে এলো। দেখি কেমন চাল হয়েছে, ভারী। দেখি ভেঙেছে না কেমন হয়েছে। এই দেখো দেখো কি সুন্দর লম্বা লম্বা সাদা সাদা চাল। আজকে হবে নতুন ধানের চালের ভাত। সে কবে সিদ্ধ করা হয়েছিল, আমি তো ভাবছিলাম অনেক দিন হলো বোধহয় ভেঙে যাবে, রস বসে, কিন্তু না, ঠিকই আছে দেখছি, খুব একটা ভাঙেনি। একটু ঝেড়ে নিতে হবে কারণ গুঁড়ো থাকবে। তো চলো ঝেড়ে নিই। আর এখন তো গরম হয়ে আছে, কারণ বেশিক্ষণ হলো না তো আসা, একটু আগে এলো। নতুন ধানের চালে খুব একটা ভালো ভাত হয় না, মানে যখন নতুন নতুন করা হয় তখন না ভাত একটু গলা গলা টাইপের হয়। তো এই ধানটা একটু অন্যরকম, মিনিকেট বলছে। তো দেখে আজকে রান্না করে যে ভাত কেমন হচ্ছে, বলে যাচ্ছে না কি, একটু আগে নামাতে হবে। সবজিগুলো তো আগেই কেটে রেখেছিলাম, আর এখন দেখো সবজিগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এখন ভালো করে সবজিগুলোকে ধুয়ে নেব। কাঁকরুলটাকে আগেই ভেজে নিয়েছি, তারপরে দেখো যে পাঁচ তরকারিটা করছি সেটা করে নিচ্ছি। আর এখানে আছে আলু, কুমড়ো, কেঁদুরি, পটল, এইসব সবজি দিয়ে একটা সবজি তরকারি করছি। আর এই যে ভাতটা দেখো 1 ফুট ফুটে গেছে, এখনও কিন্তু হয়নি, একটু চাল চাল হয়ে আছে। তো আর একটু জল দেবো, তারপরে আরেকবার ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু গলে যাবে, কারণ নতুন চালের ভাত তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমি তো ভয় ভয় করছিলাম যে নতুন চালের ভাত হয়তো গলা গলা হবে, কিন্তু না, দেখো লম্বা লম্বা একদম ঝরঝরে ভাত। তো যাই হোক, আজকে তো রান্না করেছি কাঁকরুল ভাজা আর হচ্ছে ওই যে একটা সবজি তরকারি। আর আজকে করেছি টক, আমড়া দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে টক। আর এই হচ্ছে আজকের মেনু। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, নতুন চালের ভাত খেলাম, খুব ভালো লাগলো। আর যেটা মানে ভাবছিলাম সেটা একদমই হয়নি। ভাবছিলাম যে নতুন চালের ভাত হয়তো গলে যাবে, তো খেতে কেমন লাগবে, কিন্তু গলেনি। একদম যেমন ভাত হয় ঝরঝরে তেমনই ভাত হয়েছে। আর জানো তো খেতে কেমন কেমন লাগছিল, কারণ এতদিন তো ছোটো চালের ভাত খাচ্ছিলাম, ছোটো ছোটো ছিল, আর এটা লম্বা লম্বা, তো মুখে বাজছিল। তো বেশ ভালোই লাগলো। আর সবাইকে দিলাম, জানো, কুকুরগুলোকে দিলাম, গরুটাকে দিলাম, ছাগলগুলোকে দিলাম। আমরা শুধু খাবো নতুন চালের ভাত সেটা তো নয়, ওদেরকেও দিতে হবে, ওরাও আমাদের বাড়ির সদস্য কিন্তু। তো যাই হোক, চলো এখন বাসনগুলো ধুয়ে নিই। আমার তো বাসন মাজা সাবানটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য না রুদ্র বাবা যখন দোকানে গেছিলো ওকে বলেছিলাম যে বাসন মাজা সাবান নিয়ে আসতে। ওকে বললাম যে 10 টাকা প্যাকেটের যে সাবানগুলো থাকে সেগুলো নিয়ে আসার জন্য। তারপরে ও দেখছি যে 10 টাকা প্যাকেটেরগুলো পায়নি, 5 টাকা প্যাকেটের ছোটো ছোটো 2টো সাবান নিয়ে এসছে। তো 1 প্যাকেট নিয়ে এসেছি, সকালবেলাতে আর কি ভিজিয়েছি, আর 1 প্যাকেট রেখে দিয়েছি। এটা যখন শেষ হয়ে যাবে তখন ওটাকে আর কি বের করে নিয়ে আসবো। তো যাই হোক, দেখো বাসনগুলো আমার কিন্তু মাজা হয়ে গেছে, আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, উঠে একটু চুলটা আঁচড়ে নিলাম। আর যেন আজকে বিকেলের কোনো কাজ নেই, কারণ সব কাজ করেই নিয়েছিলাম।
ওই যে দিদি দুপুরবেলা ঝাড় দিয়ে দিয়েছিল। কি হলো? কি কি হলো? আসছি আসছি, যাই। তো দিদি দুপুরবেলা ঝাড় দিয়ে দিয়েছিল। আর যাই গো, ওই কিসের অত ডাকাডাকি? তা আবার বললে ক্যামেরা অন করে আসতে। কি হয়েছে? কি চুড়ি? চুড়ি চুড়ি? দেখো বন্ধুরা, আমার বর আমার জন্য চুড়ি নিয়ে এসছে। আমি ভাবছিলাম 9,000 টাকা নিয়ে যাব চুড়ি কিনতে, পাশের গ্রামে পাওয়া যায়। তো সবাই পড়েছে, ভাবছিলাম আমিও নিয়ে আসবো। লাল নিয়ে এসছো, সবুজ পরেছি গো। দেখো আমি একটা সবুজ পরেছি, একটা ছিল, এটা তো ননদ আগের বার দিয়েছিল। সবুজও নিয়ে এসছো? বাবা, কবে থেকে যে এত রোমান্টিক হলো কে জানে। 3টে লাল 3টে সবুজ। কত করে নিল? 6টাতে 10 টাকা। তাই নাই বলছিল সবাই, রামপুরহাটেও তাই নাই। পাশের দোকান, পাশের গ্রামে গেছিল। তো এটা আমি দেখিনি, জানো তো, এটা ফাটা কাঁচের চুড়ি এরকমই হয়, ফাটা ফাটা ধরনের। যাই হোক, লাল পরতে হয়, দাও পরে নিই আমি। হ্যাঁ পরতে হয়, সবাই দেখছি একটা করে লাল, মানে এরকম করে পড়েছে সব। 6টা লাল আর 6টা সবুজ এরকম। আমি অত পরবো না, কারণ কাজের হাত ভেঙে যাবে, থাকবে না। রোজ রোজ তো এই জামা কাপড় কাচা, সেই জন্য ভাবছিলাম 6টাই নিয়ে আসবো। বাবা দাও, কোন দিকে সূর্য উঠলো কে জানে। পরাতে পারবো? একটা সবুজ একটা লাল এরকম করে পরাও। বড় হবে নাকি গো? একটা সবুজ তো আছে, তাহলে লাল দাও। একটা সবুজ আছে, সবুজের পর সবুজ হলো জি গো। তাহলে সবুজ যখন আছে একটা লাল দাও আগে, তারপর একটা সবুজ হবে। বড় হচ্ছে লাই, একটু বড় বড় লাগছে। আমি নিয়ে এসছি, আমার আঞ্জাদ বড় তো হবে। তোমরা না, আমার হাতের মাপটাই ওরকম, জানো তো, মানে 22 সাইজটা খুব টাইট হয়, ঢুকতে যায় না, আবার 24 সাইজটা বড় হয়, মানে নেমে যায়। এবার কি করব? অমনি করে তো হবে না, না পরে ঠিক করে নেবো আমি। তাহলে আবার একটা তো থাকবে না, বুঝতেই পারছি, দুদিনে ভেঙে টেঙে যেতে পারে কাচের। তো এই দেখো বন্ধুরা, বর নিজের হাতে আমাকে চুড়ি পরিয়ে দিল। জানো তো, রুদ্র বাবা আমাকে চুড়িগুলো পরিয়ে দিচ্ছে, আর আমি মনে মনে ভাবছি যে আজকে আমি রুদ্র বাবার কোন রূপ দেখছি। মানে আমি জানতাম যে ও আমাকে ভালোবাসে, যে ও এতটা ভালোবেসে আমার জন্য যে চুড়ি কিনে নিয়ে আসবে, নিজে হাতে আমাকে পরিয়ে দেবে, এতটা আমি আশা করিনি গো, সত্যি আশা করিনি। সত্যি এই রূপটা আগে ওর কখনো দেখিনি, আর এতটা ভালোবাসাও দেখিনি। তো দেখো, পড়াতে পড়াতে একটা চুড়ি ভেঙে গেল। তো ও বলছে এই যা কি হবে? তো আমি বলছি কিছুই হবে না, মন খারাপ করো না। আর কি বলো তো, ও তো ছেলে, ও তো জানে না যে কিভাবে পড়াতে হয় না হয়। আর এমনিতেই কিন্তু আমার হাতের মাপের থেকে চুড়িটা অনেক বড় সাইজের আছে, তাও ভেঙে গেল। তো যাই হোক, আমি ওকে মন খারাপ করতে বারণ করলাম। সন্ধে ভাতে দিলাম, তারপরে বাড়িতে মুড়ি ছিল না, তাই রুদ্র বাবাকে পাঠিয়েছিলাম মুড়ি আনার জন্য। ও দেখো এখানে 3 কিলো মুড়ি নিয়ে এসছে। সেই মুড়িগুলো একটু চেলে নিচ্ছি, তারপরে ওই যে ড্রামটা দেখছো, ড্রামের ভেতরে ভরে রেখে দেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।